আইএসএল এর ইতিহাসে প্রথমবার হতে চলেছে এই রকম লেভেলের একটা কঠিন ডার্বি, কঠিন দুটো টিমের কাছেই। যে এইটা নয় যে মোহনবাগানের কাছে কঠিন, হ্যাঁ বলতে পারেন মোহনবাগানের কাছেও আইএসএল এর ইতিহাসে প্রথমবার যে ডার্বিটা এত কঠিন, বা ইস্টবেঙ্গল এতটা উন্নত টিম নিয়ে বা এত ভালো পারফরমেন্স করে মোহনবাগানের সঙ্গে খেলছে, এটা প্রথমবার হতে চলেছে। কিন্তু চাপ ইস্টবেঙ্গলেরও রয়েছে, কারণ এই ডার্বিটা শুধু ডার্বি নয়, চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যে জিতবে সে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে প্রায় এগিয়ে যাবে, ট্রফিটাকে হাত দেওয়ার দিকে, মানে হাত প্রায় ছুঁয়েই ফেলবে এরকম বলা চলে। তার আগে গতকাল মোটামুটি ঠিক হয়ে গেছে, আগেই ঠিক ছিল, গতকাল ফাইনাল হয়ে গেছে যে মোহামেডান অবনমন খাচ্ছে, এবং সেটা আগে থেকে বলতে পারেন অনেক দিন থেকে আমরা সকলে বুঝতে পারছিলাম যে এটা হতে চলেছে। এবং মোহামেডান কর্মকর্তারাও এই ব্যাপারে জানে, তাদের খুব একটা হেলদোল নেই, তারাও জানে যে টিমটা নেমে যাবে, আই লিগে চলে আসবে। কষ্টটা সমর্থকদের, যারা টিমটাকে প্রাণ দিয়ে ভালোবাসে, যারা টিমটার জন্য মাঠে যায় গলা ফাটাতে, তাদের কষ্ট হবে। আমাকে কমেন্টে একজন প্রশ্ন করেছিলেন যে মোহনবাগান ম্যানেজমেন্ট টুটু বাবুর বিদায়ে বা ওনার শেষ বিদায়ে কোনো রকম কোনো পোস্ট দিল না। তো এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, আমিও শুনেছি বিভিন্ন জায়গায়, পরে আমি একটা পোস্টও দেখেছি এক্স হ্যান্ডেলে। এখন আমার কাছে বিষয়টা দেখুন অন্যরকম, ম্যানেজমেন্টের প্রবলেম রয়েছে কি প্রবলেম নয় এটা আমি আগে থেকে বলতে যাব না, কারণ বিষয়টাই এমন। একজন মোহনবাগানের অভিভাবক বা মোহনবাগানের এক কর্তা, যিনি সম্মানীয় ব্যক্তি, তিনি মারা গেছেন। এবার তাকে শ্রদ্ধা জ্ঞাপন ম্যানেজমেন্ট করবে কি করবে না, সেটা তো ম্যানেজমেন্টের মানসিকতা। ম্যানেজমেন্ট বিষয়টাকে কিভাবে দেখছে, এখানে আপনার আমার বক্তব্য দিয়ে জোর করে কাউকে দিয়ে যে আমরা আন্দোলন করলাম, কেন ইয়ে করছে না, তারা একটা ক্ষমা চাইলো, একটা সুন্দর পোস্ট দিল, তাহলেই কি বিষয়টা মিটে যাবে? টুটুবাবুর সম্মানের জন্য কি আমাদের আন্দোলন করতে হবে? না, আমার তো সেটা মনে হয় না। সেটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার, রুচির ব্যাপার। যে সম্মান করতে চাইবে সে করবে, যে করবে না সেটা তার পরিচয় দেবে, তার ব্যক্তিত্বের পরিচয় দেবে। আমার মনে হয়েছিল এটা করা উচিত, তাই আমি আমার ভিডিওতে সেই সম্মানটা তাকে জানিয়েছি। তো এই বিষয়ে আমি খুব বেশি বক্তব্য রাখতে যাব না। এবার চলে আসে আমাদের আসল আলোচনায়, সেটা হচ্ছে ডার্বি নিয়ে। আগামীকাল মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে নামবে, ইস্টবেঙ্গল এগিয়ে আছে, ইস্টবেঙ্গল ড্র করলেই পরে মানে চ্যাম্পিয়নশিপের দিকে এগিয়ে যাবে, মোহনবাগানকে জিততেই হবে, এগুলো সবই আপনারা জানেন। ম্যাচে মোহনবাগানের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে মিডফিল্ডে মেনলি। এখন স্ট্রাইকাররা গোল করতে পারছে না, আগে গোল করেছে, এখন পারছে না, কালকের ম্যাচে হয়তো গোল করেও দিতেও পারে। জেমি ম্যাকলারেন প্রচণ্ড খাটাখাটি করছে এবং সিরিয়াসলি ম্যাচটাকে নিচ্ছে, এবং তার পক্ষে যা যা করা সম্ভব সে 100% দেওয়ার জন্য তৈরি। ফলে স্ট্রাইকিং জোন যদি গোলও করে, ডিফেন্স যদি ভুলভাল মিস্টেক নাও করে, তাহলেও মাঝমাঠের ক্ষেত্রে মাঝমাঠের দখলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইস্টবেঙ্গলের দিকে যাওয়াই সম্ভাবনাটা সব থেকে বেশি। এবার আপনাকে যদি মাঝমাঠটা অ্যাভয়েড করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? লোবেরা যে স্টাইলে খেলাচ্ছে, শর্ট পাস বা ছোট ছোট পাস খেলে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু মাঝমাঠ দখলের ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। কারণ মাঝমাঠেই পাসিং ফুটবলটা ওরা আমাদের থেকে বেটার খেলতে পারবে, ওদের বিদেশি থাকবে মাঝমাঠে, একদম প্রপার মাঝমাঠের বিদেশি, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে ম্যানেজ করতে হবে। এবার লং বলে খেললে, মোহনবাগান যদি লং বল ট্রাই করে, সেক্ষেত্রে মাঝমাঠটাকে অ্যাভয়েড করা যেতে পারে। এবং অপোনেন্ট যখন ডিফেন্স জ্যাম করেও খেলছে, তখন আমি বারবার বলেছি লং বলটা কিন্তু এফেক্টিভ হয় তখন। তো ছোট ছোট পাসের সাথে লং বলের ইউটিলাইজেশন মলিনা কিন্তু দেখিয়েছিলেন। তো সেই লং বলের ইউজটা যদি লোবেরা করতে পারেন, তাহলে কিন্তু মোহনবাগানের যে চাপ, যে মাঝমাঠের যে চাপটা রয়েছে, সেটা অনেকটা কেটে যাবে। কারণ আপনি দেখুন, ডিফেন্স বা সিডিএমের জায়গা থেকে যদি বলটা বারবার অপোনেন্টের ফাইনাল থার্ডে গিয়ে পড়ে, সেক্ষেত্রে মাঝমাঠের গুরুত্বটা অনেকটাই কমে যায়। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, আমাদের যে মেন স্ট্রাইকার জেমি ম্যাকলারেন, তার হাইটটা ভীষণ কম, আর লং বলে খেলার জন্য একটু হাইটের প্লেয়ার দরকার হয়। আবার উল্টো দিকে অপোনেন্ট আমাদের বিরুদ্ধে এই লং বলের স্ট্র্যাটেজি নিতে পারবে না, কারণ আমাদের ডিফেন্ডাররা লম্বা। আমাদের বক্সে লং বল খেললে কিন্তু আমাদের ডিফেন্ডাররা সেগুলোকে ক্লিয়ার করে দিতে পারবে। ইস্টবেঙ্গল টিমের খেলাটা মোহনবাগানের থেকে অনেক বেশি কম্প্যাক্ট। তাদের প্রত্যেকটা পজিশনে একটা করে প্লেয়ার আছে, প্রত্যেকটা পজিশন মানে 3টে পজিশনের কথা বলছি, ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাক, এই 3 জায়গাতেই ওদের বিদেশি প্লেয়ারের একটা ব্যালেন্স রয়েছে। এই ব্যালেন্সটা যদি না থাকে, তাহলে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল টিমের মধ্যে আপনি বিশাল পার্থক্য কিছু দেখতে পাবেন না, বরং খাতায় কলমে নামের দিক থেকে মোহনবাগানই এগিয়ে থাকবে। কিন্তু মোহনবাগান টিমের আবার এই কম্প্যাক্টনেস বা ব্যালেন্সটা নেই।
এছাড়া মোহনবাগান টিমের প্লেয়ারদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা সেইভাবে দেখা যাচ্ছে না। এতগুলো ম্যাচ হবার পর আশা করা যাচ্ছিল যে তাদের মধ্যে একটা বন্ডিং হয়ে যাবে, একটা প্লেয়ার বুঝতে পারবে যে আমি এখান থেকে বল বাড়ালে ওই প্লেয়ারটা ওখান থেকে ছুটতে শুরু করবে, বা আরেকটা প্লেয়ার বুঝতে পারবে যে বলটা ওদিকে এবার বাড়াবে, আমি ছুটতে শুরু করি। এই আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণভাবে প্রয়োজন হয়, যেটা এখনও মোহনবাগান টিমে কিন্তু দেখা যাচ্ছে না। আমরা অনেকবার দেখেছি যে গোলের সামনে একটা প্লেয়ার পাস দিল, কিন্তু যে স্ট্রাইকার সে বুঝতেই পারলো না যে পাসটা আসবে, ফলে যখন পাসটা এলো সে সেই জায়গাটায় পৌঁছতে পারলো না। এটা কিন্তু ডিফেন্সিভ ভুল, ফরওয়ার্ডদের ব্যর্থতা, মিডফিল্ডে প্রপার ব্যালেন্সের অভাব, এসবের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিংটা। এখন প্রশ্ন হচ্ছে ফার্স্ট 11 কীরকম হতে পারে মোহনবাগানের। দেখুন, ডার্বির আগে আমি কোনোদিন ফার্স্ট 11 নিয়ে আলোচনা করি না, আজকেও করবো না। শুধু এইটুকু বলতে পারি, যদি ডবল ডিফেন্ডারে যায়, যেটা হওয়ার সম্ভাবনা আমার মনে হচ্ছে সব থেকে বেশি, সেক্ষেত্রে সামনের দিকে লিস্টন, ম্যাকলারেন এবং রবিনহোই হয়তো থাকবে, আর মাঝ মাঠে আপুইয়া, থাপা, সাহাল। এক্সপেক্ট করছি ডিফেন্সিভ অর্গানাইজেশন দিয়েই লোবেরা শুরু করবেন, এবং এই ডিফেন্সিভ অর্গানাইজেশনের পরেও যদি মোহনবাগান গোল খেয়ে যায়, তখন 3টে বিদেশি সামনে নামিয়ে লিস্টনকে পিছিয়ে দিয়ে বা কাউকে চেঞ্জ করে ওখানে 3টে বিদেশি দিয়ে বা কামিন্সকে নামিয়ে বা দিমিকে নামিয়ে ফুল অ্যাটাকে চলে যেতে হবে। অথবা যদি অনেকক্ষণ পর পর্যন্ত আমরা গোল না পাই, লাস্টের কিছু মিনিট আমরা ওই কম্বিনেশন গিয়ে একটা গোল তোলার চেষ্টা করতেও পারি। এবার যদি ইস্টবেঙ্গলের প্লেয়ারদের কথায় আসি, কয়েকটা প্লেয়ার কিন্তু আমাদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। এক তো হচ্ছে বিপিন সিং, সে মুম্বাইতেই খেলুক আর ইস্টবেঙ্গলেই খেলুক, সবসময় আমাদের বিরুদ্ধে একটা বিপদ তৈরি করেছে এবং ওর রানটা খুব মারাত্মক। ওকে আটকানোর দায়িত্বটা আমাদের দুই সাইড ব্যাককে নিতে হবে। এবার সুভাশিস কি করতে পারবে জানি না, সুভাশিস ওর সঙ্গে দৌড়ে পারবে কিনা জানি না, যদিও বডি ওয়েট দিয়ে সুভাশিস ওকে চেপেছে অনেকবার এবং পারবেও আশা করা যায়। আর যদি এদিক থেকে খেলে বিপিন কোনো কারণে, তাহলে অভিষেক স্পিডে ওকে ম্যাচ করে নেবে। আর একটা ভয়ঙ্কর হচ্ছে আর একটা উইঙ্গার নন্দকুমারের শটগুলো খুব ভালো, লিস্টনের মতো না হলেও পুরোপুরি লিস্টনের কাছাকাছি বলা চলে, কাইন্ড অফ লিস্টনের মতোই প্লেয়ার হচ্ছে নন্দকুমার। আর যেহেতু ডার্বিতে একটা গোলই অনেক বেশি পার্থক্য করে দিতে পারে, তাই বিপিন এবং নন্দকুমারের একটা গোল যদি কেউ করে, সেটাই কিন্তু চাপ হয়ে যাবে। তো এই দুজন প্লেয়ারকে ভীষণভাবে নজরে রাখতে হবে। মিডফিল্ডে মিগুয়েলের মুভমেন্টটা সব থেকে বেশি। মিগুয়েলকে একা কোনো ইন্ডিয়ান প্লেয়ার কতটা আটকাতে পারবে আমার সন্দেহ আছে, তবে কোনো প্লেয়ার যদি আপুইয়াকে নিয়ে মিগুয়েলকে চাপে, তাহলে মিগুয়েলের খেলাটা আটকানো যেতে পারে। আপুইয়ার সঙ্গে আরেকজনকে সাহায্য করতে হবে। এছাড়া ওদের ডিফেন্ডার কেভিন সিবিলে যে রয়েছে, ও কিন্তু একটা কোয়ালিটি ডিফেন্ডার। মোহনবাগানের দুজন ডিফেন্ডারের থেকে ও কোনো অংশে কম নয়। মানে টম এলডেড যদি ওদের হয়ে খেলতো, ব্যাপারটা যেরকম দাঁড়াতো প্রায় সেরকম, বা কিছু ক্ষেত্রে বলতে পারেন বেটার, কারণ ও রেসপন্সিবিলিটি আর একটু বেশিই নেয়। তবে মুম্বাই ম্যাচটা আমি যা দেখেছিলাম, সেখানে মুম্বাইয়ের মেনলি ইস্টবেঙ্গলের কাছে হারার কারণ ছিল দুটো। একটা হচ্ছে কিছু চান্স মিস করা, ওপেন নেট মিস করা, যেগুলো যদি মোহনবাগান করে, কেন বলছি করে, কারণ মোহনবাগান এই কদিনের ম্যাচে এগুলো করেছে, তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। ওই খেলাটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন মুম্বাইয়ের ডমিনেশন বেশি ছিল, কিন্তু ইস্টবেঙ্গল জিতেছে 2 গোল করে। মুম্বাই কিন্তু 4 থেকে 5টা গোলও করে দিতে পারতো, কিন্তু মুম্বাই করতে পারেনি। ইস্টবেঙ্গল সুযোগ পেয়েছে, সদ্ব্যবহার করেছে, ম্যাচ জিতে 3 পয়েন্ট নিয়ে বেরিয়ে গেছে। তো এই দিকটা মোহনবাগানকে নজরে রাখতে হবে। সেকেন্ড যে ভুলটা মুম্বাই করেছিল, যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যাচের কন্ট্রোল মুম্বাইয়ের হাতেই প্রায় ছিল, মুম্বাই ডমিনেট করেছিল, তো মুম্বাই একটা ওভার কনফিডেন্সে ভুগছিল যে সময়ের অপেক্ষা একটা গোল করব, জিতে যাব। এমনকি ইস্টবেঙ্গল যখন সেকেন্ড গোলটাও করে, তখনও মুম্বাই কনফিডেন্ট ছিল তারা ঠিক গোল করে জিতে যাবে, কারণ তারা প্রতি মিনিটে একাধিক অ্যাটাক করে ফেলছিল। তো এই ম্যাচটা থেকে মোহনবাগানকে এই শিক্ষাগুলোও নিতে হবে যে আমরা ডমিনেট করলেও এক মুহূর্তের জন্য ওভার কনফিডেন্সে ভুগলে হবে না। আমাদের বারবার মনে করতে হবে যে আমাদের গোল করতে হবে, যে কোনোভাবে ম্যাচটা বার করতে হবে। এইটা যেন ব্যাক অফ দ্য মাইন্ড প্রত্যেকটা প্লেয়ারের চলতে থাকে। বেশি চাপমুক্ত হতে গেলেই কিন্তু বিপদ ঘটবে। চাপ কিছুটা নিয়েই খেলা উচিত। ডার্বি সবসময় চাপের, এবং চাপ নিয়েই ডার্বি খেলতে হবে, এবং যে চাপ সামলে গোল করে বেরিয়ে যাবে সে ম্যাচ জিতবে। তবে আমি সব থেকে বেশি প্রায়োরিটি দেবো হার না মানা মানসিকতা। যে টিম হার না মানা মানসিকতা নিয়ে খেলবে, যে টিম 100% দিয়ে খেলবে, সেই টিম জিতবে। সেটা মোহনবাগান হতে পারে, সেটা ইস্টবেঙ্গল হতে পারে। আর 90 মিনিট সেই করেঙ্গে ইয়া মরেঙ্গে এরকম একটা মানসিকতা নিয়ে লড়তে হবে। এটাই কিন্তু ডার্বি জেতার মূল মন্ত্র। আপনি কত বড় প্লেয়ার, সারা টুর্নামেন্টে কতগুলো গোল করেছেন, আপনার টিম কি অবস্থায় রয়েছে, আপনার টিমে কি কি নাম রয়েছে, কোনো কিছুই কিন্তু ম্যাটার করে না। শুধু একটা জিনিসই ম্যাটার করে, সেটা হচ্ছে 90 মিনিট আপনি কতটা লড়াই দিতে পারলেন, কতটা লড়াই করতে পারলেন, আপনি কতটা টিম হিসেবে খেললেন, কতটা টিম হিসেবে
একত্রিত হয়ে সঙ্গবদ্ধ হয়ে লড়াই করতে পারলেন। এটা যদি মোহনবাগান প্লেয়াররা মাথায় নিয়ে নামে তাহলে আমার মনে হয় মোহনবাগান ডার্বি জিততেও পারে, জেতার ভালো রকম সম্ভাবনা রয়েছে। তবে ভিডিওর শেষে আবার একটা কথা বলবো, আবার মনে করিয়ে দিই, ডার্বি একটা অন্যরকম ম্যাচ, অন্য দিন, অন্য রকম খেলা হবে। কে জিতবে কে হারবে আগে থেকে প্রেডিক্ট করা যাবে না, এবং এটাই মোহনবাগানের কাছে সব থেকে বড় অ্যাডভান্টেজ। খাতা কলমে হিসেব করলে আপনি দেখবেন যে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে, মোহনবাগানের হারার সম্ভাবনা রয়েছে, মোহনবাগানের জেতার চান্স খুব কম ইত্যাদি দেখতে পাবেন। কিন্তু ডার্বির ইতিহাস দেখলে মনে হবে যে না, এগুলো শুধুমাত্র সংখ্যা। ডার্বিতে কি হবে সেটা টোটালি ওই 90 মিনিটের ওপর ডিপেন্ড করে আছে, এবং সেখানে অনেক চমক থাকতে পারে। দুর্বল টিম শক্ত টিমকে হারিয়েও দিতে পারে। তো দেখা যাক কি হয়, আজকের দিনটার অপেক্ষা। তারপরে শুধু ডার্বি নয়, আমাদের লিগ শিল্ডের ভবিষ্যতও কিন্তু নির্ণয় হতে চলেছে। মানে আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কালকে সন্ধেবেলার পর, মানে রাত্রে খেলাটা হয়ে যাওয়ার পর। অনেকে আমার কাছে লিঙ্ক চেয়েছিলেন, খেলার লিঙ্ক আমি দিতে পারবো না, আমার কাছে লিঙ্ক থাকে না, কারণ আমি ফ্যান কোডে রিচার্জ করে রেখেছি, সেটাতেই দেখি। আর আপনাদেরও বলছি, একটা ম্যাচের জন্য 20-25 টাকা যাই নিক না কেন, বা ডার্বি বলে যদি একটু বেশিও নেয়, 50 টাকা দিয়ে মাঠে গেলে তো 100 টাকা দিয়ে টিকিট কাটতেন, সেই রকমই 50 টাকা ভেবে একটা টিকিট কেটে দেখুন। কারণ এই লাইভ লিঙ্কগুলো কখন বন্ধ হয়ে যাবে, কখন কপিরাইট ক্লেম খেয়ে হবে, হয়তো খেলার একটা ইম্পর্টেন্ট মুভমেন্ট রয়েছে, সেই সময় আপনি দেখলেন যে ফট করে বন্ধ করে দিল। এটা বিরক্তিকর ব্যাপার, তার থেকে করা টাকা খরচ করেই নয় দেখলেন। তো এর বেশি আর কিছু বলবো না এই ভিডিওতে, এইটুকুই। আশা রাখি কালকে মোহনবাগান ভালো রেজাল্ট করবে। তো ম্যাচের আগে আবার ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।